স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। একই দাবিতে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি পালন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এতে ১ জুলাই থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও পাঠদান বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বিবৃতি, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, প্রতীকী কর্মবিরতি, স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি কর্মবিরতি পালন করে। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে ৬০ বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ৬৫ বছর বয়স থেকে পেনশন প্রাপ্য হবেন। এক্ষেত্রে সরকার আইনের প্রয়োজনীয় সংশোধন করবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এতে বলা হয় ৩০ জুন ২০২৪ পর্যন্ত যেসব শিক্ষক ও কর্মচারী চাকরিতে আছেন তারা আগের মতোই সকল পেনশন সুবিধা প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ জানায়, সমাজের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনতে অন্যদের পাশাপাশি স্বশাসিত, স্বায়ত্তশাসিত রাষ্ট্রতন্ত্র ও তার অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠানসমূহের জন্য প্রত্যয় স্কিম প্রবর্তন করা হয়েছে। বর্তমানে ৪০৩টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৯০টির মতো প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত দুদিন ধরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় সড়ক ভেঙে ঢলের পানি নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে। এতে কারৈনো ইউনিয়নে অন্তত ১৫টি গ্রামের উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হবিগঞ্জের হাওড় এলাকায় বন্যায় পানিবন্দী অবস্থায় আছে হাজারো মানুষ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ঘর থেকে বের হওয়ার একমাত্র উপায় নৌকা। এরই মধ্যে হাটে বেড়েছে নৌকা কেনাবেচা, ব্যস্ততা বেড়েছে কারিগরদের। বন্যার কারণে চরম দুর্ভোগে রয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ২৫টি গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ। এ অবস্থায় ঘর থেকে বের হতে স্থানীয়দের নৌকাই একমাত্র ভরসা। প্রতিটি বাড়িতেই বাঁধা একটি করে ডিঙ্গি নৌকা। হাওরে সারা বছর জুড়ে নৌকার ব্যবহার থাকলেও বন্যার সময় ডিঙ্গি নৌকার কদর বেড়ে যায় বহুগুণ। আশপাশের বিভিন্ন এলাকা থেকে ডিঙ্গি নৌকা কিনতে নবীগঞ্জের বিভিন্ন নৌকার হাটে জড়ো হচ্ছেন ক্রেতারা। পানি উঠছে বাড়ি ঘরও, এই বাড়ি সেই বাড়িতে গরু বাছলে খুব যন্ত্রণায় আছি বা খুব কষ্টে আছি। এর লাগে আমরা আইসি নৌকা কিনতাম। দাম চাইতেছে ১০,০০০ টাকা। এখন আমরা যে থান পারি কমাইয়ার দিকে কাজ নেওয়ান যায় কিনা। কাঠের মান ভেদে ২০ থেকে ২৪ ফুটের প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে ৪,৫০০ থেকে ১০,০০০ টাকায়। সাদিপুর থেকে আসতেছে, সিলেট থেকে আসতেছে, ফেজিগঞ্জ থেকে আসতেছে। মানুষের বাড়ি ঘরও পানি উঠে, এর জন্য নৌকা কিনার লাগিয়ে আমরা ব্যবসা করি, কোনোটাত লাভও করি, কোনোটাত লসও করি। বিভিন্ন খরচ ইবৃন্তি মিলাইয়া বিক্রি করে যাওই পাওয়া যায়। ওই যে কইলাম আগে যে বললাম, এই তো এটা নৌকার মাঝে ২০০-৩০০ টাকা মিলে। চাহিদা মেটাতে নৌকা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। প্রতিদিন বাজারে ১ থেকে ১৫০ ডিঙ্গি নৌকা বিক্রি হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে ক্রমেই বাড়ছে অনলাইন জুয়ার প্রতি আসক্তি। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইলে বিনা বাধায় খেলতে পারা ও নজরদারির অভাবে জুয়া প্রতিষ্ঠানগুলো সহজেই প্রলুব্ধ করতে পারছে মানুষকে।
আর মানি ট্রান্সফারের সুবিধায় সহজেই জুয়ার অর্থ বিদেশে পাচার হচ্ছে। এজন্য আইনের প্রয়োজনীয়তার কথা মানছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। মাঠে খেলে দুই দল, আর তৃতীয় পক্ষ খেলে মাঠের বাইরে থেকে। ক্রিকেট কিংবা ফুটবল, শহর থেকে গ্রাম, খেলা নিয়ে এমন অনলাইন জুয়াতে আসক্ত লাখো মানুষ। যে কোন ফোনেই তুমি এটি ডাউনলোড করতে পারো। জুয়া সাম্প্রতিক সময়ে ডিজিটাল মাধ্যমে পেয়েছে নতুন রূপ। অনলাইনে রয়েছে জুয়ার অ্যাপসের সহজলভ্যতা। যে কেউ চাইলে সহজেই সংশ্লিষ্ট জুয়ার অ্যাপস ডাউনলোড করে ঘরে বসেই খেলতে পারেন জুয়া। সম্প্রতি খোদ তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে এমন কর্মকাণ্ডে জড়িত 1/2 কোটি মানুষ। দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী জুয়াতে আসক্ত স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। চাকুরিজীবী থেকে অবসরপ্রাপ্তরাও আছেন এই তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে এসব জুয়া খেলার প্রক্রিয়া বেশ সহজ। এজন্য প্রয়োজন একটি মোবাইল ফোন ও ইন্টারনেট। আর মোবাইল ব্যাংকিংয়ের কারণে মুহূর্তেই হয় জুয়ার টাকা লেনদেন। লোকটি সম্বরণ করতে পারে না, সস্তা চটকদার বিজ্ঞাপন দেখে সহসাই আমরা জনগণরা অনুপ্রাণিত হচ্ছে। এখানের সাথে আবার আমাদের কিশোরের কিছু গ্যাংরা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে রাস্তার 3 মোড়ে দাঁড়িয়ে জুয়া খেলতেছে, আপনি বুঝতে পারবেন না যে গেম খেলছে না জুয়া খেলছে। আর যতক্ষণ পর্যন্ত আপনি ডিভাইস ধরবেন, এবং ডিভাইসটা ধরার জন্য তো আমার প্রপার আইন লাগবে। ব্যাংকিংয়ের সহজলভ্যতা করার সাথে সাথে এই রেগুলেশনগুলোকেও টাফ করা দরকার। তারা বলেন, অনলাইন গ্যাম্বলিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত পাচার হয় টাকা। নিয়ন্ত্রণে দরকার সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও জনবল বৃদ্ধি। জুয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত ফৌজদারি কার্যবিধিতে সেই পুরনো আইনগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে মানে গুরু পাপে লঘু দণ্ড টাইপের অ্যাপ্লিকেশনে তারা সহজে লেনদেনটি করতে পারছে, এবং লেনদেনের মাধ্যমে আমাদের গ্রামের অনেকেই আছে যে সর্বস্ব হারিয়েছে। পুরনো আইনে আসলে তদন্তের জন্য বা ক্রিমিনালকে এনাফ পানিশমেন্ট করার জন্য যথেষ্ট প্রভিশনটা নাই। গ্যামলিংয়ের ক্ষতিকারক দিকটা হচ্ছে অন্যতম দিক হচ্ছে মানি লন্ডার হয়ে যাচ্ছে, কারণ এই অ্যাপসগুলো দেশের বাইরে থেকে ব্যবহার হচ্ছে। অনলাইন জুয়া বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থার সদস্যদের উন্নত প্রশিক্ষণ দরকার বলেও জানান বিশেষজ্ঞরা। এমনকি 10,000 গুণও জিততে পারো। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। অর্থ পেয়ে যাবে। বরিশালে মেঘনায় কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না। এতে চাহিদা অনুযায়ী আহরণ ও সরবরাহ না থাকায় ইলিশের দাম বেড়েছে। পাশাপাশি সাগরেও মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় দুর্ভোগে জেলেরা। সাগরে চলছে ইলিশ সহ মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা। ভরসা তাই নদীর ইলিশ। তবে মেঘনা নদীতে মাছ শূন্য জাল টেনে তুলছেন জেলেরা। আড়তদাররা জানান, চাহিদা অনুযায়ী আহরণ কম থাকায় ইলিশের মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আড়তে 500 গ্রামের ইলিশ প্রতি মন বিক্রি হচ্ছে 40,000 টাকায়, আর 700 থেকে 900 গ্রামের 60,000 টাকায়, এবং 1 কেজি ওজনের প্রতি মন ইলিশ 70,000 টাকার দরে পাইকারি বিক্রি করা হচ্ছে। কেজির মাছ চলে 1600-1700 টাকা কেজি, কেজির মাছ। আর কেজির উপরে গেলে 2022। বাজার পরিস্থিতি হলে যে এখন তো মাছ কম। এলসি মাছ 61-62, কেজি মাছ 66-68, 1200 গ্রাম 72-73,000 টাকা। ক্রেতারা জানান, ইলিশের বর্তমান বাজার দর ক্রয় ক্ষমতার বাইরে। মাছটা কিনতে ইলিশ মাছ, কিন্তু মাছের দাম অনেক বেশি, এই জন্য কিনতে পারতেছি না। যারা মধ্যবিত্ত তারা এখন বর্তমানে ইলিশ মাছের চারপাশেও নাই, কারণ অনেক দাম বেশি। আমাদের দেশে ইলিশ আমরা খাইতে পারতেছি না। মৎস্য বিভাগ জানায়, ইলিশ এখনো সাগর থেকে নদীতে প্রবেশ করেনি। আশা করা হচ্ছে কিছুদিন পরে নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। কারণ আমাদের নদীতে জোয়ার এবং পানির চাপ ও স্রোত বাড়লেই আমাদের ইলিশ আসবে। আমাদের বিশ্বাস আমরা এটা এই লক্ষ্যমাত্রাটা পূরণ করা সম্ভব হবে। এবছর জেলায় 45,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা জানিয়েছে মৎস্য বিভাগ। দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। হারিকেন বেরিল অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় হিসেবে ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছে। ঝড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালালেও এখনও দুর্বল হয়নি বেরিল, বরং এটি আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি 5 ঝড়ে রূপ নিয়েছে।
দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে ঝড়টি। বুধবারের মধ্যে এটি সেখানে আঘাত আনতে পারে। স্থানীয় সময় সোমবার বেলা 11টার দিকে ক্যারিবিয়ান সাগরে গ্রানাডার ক্যারিয়াকাও দ্বীপে ঘন্টায় 150 মাইল বেগে আঘাত হানে বেরিল। সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডাইনে শত শত বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোই দায় মুক্তি পাবেন, তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি পাবেন না। স্থানীয় সময় সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিয়েছে। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। 9 সদস্যের বেঞ্চের 6 জনই ট্রাম্পের দায় মুক্তির পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন 3 জন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ রায়কে বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই আংশিক দায় মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ। স্থানীয় সময় সোমবার ইসরায়েলে অন্তত 20টি রকেট নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম, তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর শহর ছেড়ে যেতে শুরু করেছেন স্থানীয়রা। আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে অবরুদ্ধ গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণ কোরিয়ার সিউলে গাড়ি চাপায় অন্তত 9 পথচারী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে রাজধানীতে সিটি হলের কাছে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত 4 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় বার্তা সংস্থা ইয়ানহাপের প্রতিবেদনে বলা হয়, একটি ট্রাফিক সংকেতস্থলে অপেক্ষারত পথচারীদের উপর 68 বছর বয়সী এক ব্যক্তি গাড়ি উঠিয়ে দেন। গাড়িটি ভুল পথে চালিয়েছেন ওই ব্যক্তি। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি দুটি গাড়িকেও ধাক্কা দেয়। এর সাথে শেষ করছি বেলা 12টার সংবাদ। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।